বিকেল নামবার আগেই কাশি বড় টিফিন বক্সটায় যত্ন করে খাবার সাজিয়ে নিল। প্রতিটা পদে ছিল কায়সির যত্ন মাখা ভালোবাসা। কায়সির মানুষকে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। সে প্রচুর তৃপ্তি পায় এতে যদি কেউ তার রান্না পেট ভরে খায়। তাও আস্ত সেই খাবারগুলো তার প্রিয় মানুষটির জন্য। তাই ভালো লাগার পরিমাণ সীমাহীন। যদিও সেই মানুষটির থেকে প্রশংসা পাওয়ার আশাও করে না কায়সি, তবুও নিজের তৃপ্তিতে রান্না করে খাওয়াবেই। কায়সির জীবনে আপন বলতে তিন কুলে কেউ নেই। তার জন্মের পর কেউ তাকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। খোঁজ নিয়ে এতটুকু জানতে পেরেছে কায়সি। খুব ছোটবেলায় এক বিধবা নারী তাকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন। সেই নারীকে কায়সি মা বলে জেনেছে, মেনেছে পৃথিবীর সবটুকু আশ্রয় হিসাবে। যদিও খুব একটা আরামদায়ক জীবন ছিল না ঠিকই, তবে সেই পালিত মায়ের স্নেহে কোনো অভাব বোধ করেনি সে। দরিদ্র হলেও কায়সি ভালো ছিল। কায়সি সবসময় ভাবত মাথার ওপর একটা ছাদ আছে, পেটে দুমুঠো ভাত আছে, এর চেয়ে বেশি আর কি বা চাই জীবনে। কিন্তু বিপর্যয় নেমে আসে তার পালিত মায়ের মৃত্যুর পর। তখন কায়সির বয়স মাত্র 16। কি করবে না করবে ভেবে পায় না। তখন থেকে একদম একা হয়ে যায় কায়সি। হঠাৎ করে পৃথিবীটা তার জন্য অন্ধকারময় হয়ে যায়। তবে মৃত্যুর আগে কায়সির মা ছোট্ট বাড়িটুকু কায়সির নামে লিখে দিয়ে গিয়েছিলেন বলে অন্তত মাথার উপরের ছাদটা অটুট ছিল। সামান্য যেমন টাকা ছিল তার মায়ের, সেই টাকাতেই প্রতিবেশীর সহায়তায় কায়সি শুরু করে একটি ছোট অনলাইন ব্যবসা। জামা কাপড় আর মেয়েদের জন্য হাতে বানানো বিভিন্ন অলংকার। ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে শেখে সে। এভাবেই নিজেকে স্বাবলম্বী করে তোলে। পড়াশোনাও চালিয়ে যায়, এর পাশাপাশি মাসের খরচ চলে যায় ভালোভাবেই। এদিকে যুবতী মেয়ে একা থাকে। সমাজের চোখে ব্যাপারটা সহজে ভালো ঠেকে না। কটু কথা, বাঁকা দৃষ্টি কম আসেনি, কিন্তু সমাজ কি তার পেটের ভাতের যোগান দেবে? তাকে আশ্রয় দেবে টাকা ছাড়া? না। কিন্তু কায়সির সৎ পথে রোজগার করা দেখে একসময় মানুষের মুখও বন্ধ হয়ে যায়। দেখতে দেখতে কেটে যায় 3টি বছর। কায়সির বয়স এখন 19। এইভাবেই চলছিল তার জীবন। এর মধ্যেই 2-1 বছর আগে এক ভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয় তার। ধীরে ধীরে তাকে চেনা জানা। লোকটা ঘাড়তেরা, বদমেজাজি প্রকৃতির, কথায় কথায় ঝগড়া করা স্বভাব, কিন্তু মনটা বিশুদ্ধ, পরিষ্কার। মানুষ হিসেবে খাঁটি। একই এলাকায় থাকার দরুন সাধারণ কথাবার্তা থেকে বন্ধুত্ব। 2 বছরে তারা হয়ে ওঠে খুব ভালো বন্ধু। যদিও এই বন্ধুত্বটা আগলে রাখে মূলত লোকটাই। কায়সি তো অনেক আগেই অনুভূতির বেড়াজালে নিজেকে জড়িয়েছে, নিজের অনুভূতির কথা জানিয়েও দিয়েছে। কিন্তু প্রতি উত্তরে লোকটা নিরুত্তর থেকেছে। আগে কষ্ট হতো, এখন আর কায়সির এসবে খুব একটা কষ্ট হয় না। অভ্যাস হয়ে গেছে বোধহয়। চিন্তার ঘোর কাটিয়ে টিফিন বক্স বন্ধ করে বাড়ির দরজায় সিটকিনি লাগায় কায়সি। পাড়ায় দক্ষিণের বড় পুকুর পাড়ে আজ দেখা করার কথা তাদের। সময় মতো পৌঁছে সে বড় গাছটার পাটায় বসে অপেক্ষা করতে থাকে কাঙ্ক্ষিত মানুষটির জন্য। সময় গড়ায় ধীরে। 0.5 ঘন্টা পরে অবশেষে দেখা মেলে তার, যার জন্য এই অপেক্ষার প্রহর গুনছিল কায়সি। আসামাত্র কায়সির পাশে ধপ করে বসে পড়ে কাবির। শরীরটা ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কাজ থেকে ফিরেছে, ক্লান্ত চোখে তার ছাপ স্পষ্ট। উলফ কাট, চুল ভেজা ভেজা লাগছে। নিশ্চয়ই এই ছেলে পানি দিয়ে আবার চুল ভিজিয়েছে ব্যাক সাইডে নিতে। তাই কপালে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা জানান দিচ্ছে কাবিরের ক্লান্তির মাত্রা। আবার অল্প গোফ রেখেছে কাবির। খাড়া নাক, দৃঢ় চোয়াল, ধূসর চোখ, এসবে কার সাথে যেন চেহারার মিল পেল, কিন্তু কার মনে পড়ল না কায়সির। যাকগে, অনেকদিন পর দুজনে আজ দেখা হয়েছে, তাই কায়সি খুঁটিয়ে খুঁটিয়ে কাবিরকে পরখ করছিল। কাবির দেরি করেছে আসতে তা মনে পড়তেই
কায়েসি মেয়েকে রাগ দেখে বলে, আজ যে তুমি লেট কাবির, কখনো তো সময় আসো। কাবির হালকা হেসে জবাব দেয়, প্রেমিকা প্রেমিকা ভাব নিলেই চলবো, খালি অপেক্ষা করা লাগবে না, না হলে কিসের প্রেমিকা। কায়েসির চোখ বড় বড় করে তাকায়, তুমি আমাকে প্রেমিকা মানলে কবে? ভাবলেশীন গলায় কাবির বলে, মানি নাই তো, তবে একটা সত্যি কথা কই, রাগ কইরো না। তোমার দেখলে আমার বইন বইন ফিল আসে, সিরিয়াসলি এটা কি আমার দোষ কও? এই বলে হু হু করে উচ্চস্বরে হেসে ওঠে কাবির। কায়েসির চোখে হতাশার ছায়া নামে, সে ধীরে মাথা নামিয়ে বলে, তুমি আর তোমার ফিলিংস শোধরাবে না কখনো, তাই না? নো। কায়েসি আর কিছু না বলে টিফিন বক্স খুলে দেয়, তারপর কাবিরের হাতে দিয়ে বলে, নাও, কষ্ট করে রেঁধে এনেছি, আজ আর তোমায় বাসায় গিয়ে রাখতে হবে না, শুরু করো, এমনি ঠান্ডা হয়ে গিয়েছে। কাবির তাকিয়ে এক পলক দেখল কায়েসিকে। এই মেয়েটার সঙ্গে দেখা হওয়ার পর থেকে সে অবাক হয় বারবার, এতটা নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে হতে পারে। বিনিময়ে কাবির তো কিছুই দিতে পারেনি তাকে, তবুও কায়েসি তাকে মারাত্মক ভালোবাসে, সেটা সে জানে, অনুভব করে, কিন্তু কাবিরের মনে কোনো অনুভূতি জন্মায়নি এখনো। কেন জন্মায়নি? অনুভূতি কি জোর করে বানানো যায়? গেলে সে বানাতো। সে সবসময় সত্যটাই বলেছে কায়েসিকে, মিথ্যা সম্পর্ক সে চায় না। কায়েসিও বলে সময় লাগবে হয়তো। আর বিয়ের কথা উঠলে কাবির অবশ্যই চোখ বন্ধ করে কায়েসির নাম নেবে, কারণ যে তাকে এতটা নিঃস্বার্থ ভালোবাসে তাকে হারানোর প্রশ্নে ওঠে না। হয়তো সময় এলে সব ঠিক হয়ে যাবে, কাবিরেরও অনুভূতি জন্মাবে। ভাবনার মাঝেই খাওয়া শুরু করে কাবির। খেতে খেতে কাবির জিজ্ঞেস করে, তুমি খাইছো? কায়েসি তো কাবিরকে দেখছিল। কাবিরের প্রশ্নে মাথা নাড়ায় কায়েসি, অর্থাৎ খায়নি সে। কাবির জানতো, তাই নিজের খাবার থেকে এক খাবলা তুলে তাকে খাওয়াতে গেলে কায়েসি মাথা সরিয়ে নিয়ে বলে, আরে এইভাবে খাবলা দিয়ে ভাত খাওয়াবে নাকি? কমাও ওখান থেকে, অর্ধেক দাও। কাবির সত্যি এক খাবলা ভাতই তুলে ধরেছিল খাওয়াতে। আসলে কাবির নিজে ওভাবেই খায়। কাবিরের খাওয়ার ভঙ্গি এমনই, ওর খাওয়ার স্টাইল খুবই বাজে, তাই কায়েসির জন্য ভাত কমিয়ে অল্প করেই খাইয়ে দিল কাবির। কায়েসি খেতে খেতে বলে, আচ্ছা আমি পার্মানেন্টলি কবে থেকে তোমার জন্য রাঁধবো, আর তুমি কবে থেকে আমার পার্মানেন্টলি খাওয়াবে? কাবির হাসে, ভাইজানের বিয়ার আগে তো আমি বিয়ে করতে পারুম না, ভাইজান বিয়ে করুক, তারপর তোমার কথা বলবো। বিরক্ত স্বরে কায়েসি বলেন, তোমার দামরা ভাই নিজেও বিয়ে করছে না, আমারটাও হতে দিচ্ছে না। খুব রাগ হচ্ছে তার ওপর। কাবির অবাক হয়ে যায়, এই এক মিনিট, তুমি বিয়ার জন্য এত ফাল পারতাছ কেন? পড়াশোনার ইচ্ছা নেই নাকি? কায়েসি মুচকি হেসে নিজেও কাবিরের মুখে এক খাবলা ভাত ঢুকিয়ে দিয়ে বলে, মেয়েরা 20তেই বুড়ি, আমার তো 19 চলছে, এখনই পারফেক্ট টাইম। আর পড়াশোনা তো লোক দেখানো, আমার উদ্দেশ্য তো তোমাকে বিয়ে করা। এই বলে কায়েসি এবার শব্দ করে হেসে ওঠে। কাবির অবিশ্বাস্য ভঙ্গিমা মাথা নেড়ে বলে, আমার সাথে থাইকা যাওড়া হইতাছ দিন দিন, ভালো হও, ভালো হইতে পয়সা লাগে না। হ্যাঁ, তুমি তো খুব ভালো, আসছে আমাকে জ্ঞান দিতে। এই বলে উঠে দাঁড়ায় কায়েসি, হাত দিয়ে বলে, বাকিটা খেয়ে টিফিন বক্স ধুয়ে আমার বাসায় দিয়ে আসবে, এবার আমি উঠি, আজ অনেক পার্সেল রেডি করতে হবে, বাই। কাবির নিজ হাত নেড়ে বিদায় জানায়। এরপর খাওয়া শেষ করতে থাকে সে, কিন্তু মনোযোগে বর্তমানের খাওয়াতে নয়, ভবিষ্যতের অনড় চিন্তায় আটকে যায় সে। বাজার থেকে ফিরতে ফিরতে কায়েসির প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। পার্সেলের জন্য প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনতে দেরি হয়ে গেল। সদর দরজার সামনে সে পা রাখতে সে হঠাৎ থমকে দাঁড়ালো। বুকের ভেতর কেমন একটা ধক করে উঠল। দরজাটা সম্পূর্ণ উন্মুক্ত ছিল পুরোপুরি, কিন্তু এ কিভাবে সম্ভব? কায়েসির স্পষ্ট মনে আছে, আসার সময় সে নিজ হাতে সব দরজা বন্ধ করে গিয়েছিল। সে আরও এক ধাক্কা খেল যখন দেখল ভেতরের ঘরের দরজাটা উন্মুক্ত। অজানা আশঙ্কায় বুকটা কেমন করে উঠল। মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, আবার চোর এলো না তো? তাই আর দেরি না করে ধরফড়িয়ে প্রায় দৌড়ে নিজের ঘরের দিকে ছুটল কায়েসি। দরজার ভেতরে পা রাখতেই সে যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। একটি চেয়ারে রাজকীয় ভঙ্গিতে বসে আছে কায়রাব।
হাঁটুর উপর এক পা তুলে অলস ভঙ্গিতে দোলাচ্ছে। চারপাশে 2-3 জন অচেনা ছেলে দাঁড়িয়ে। তাদের সামান্য কথোপকথনে উপস্থিতিটা ভারী। কায়রাব কায়সীকে দেখামাত্র ঘাটটা সামান্য কাত করল। ঠোঁটের কোণে একপেশে হাসি ফুটে উঠল, যেন ওরই অপেক্ষা করছিল এতক্ষণ। এই মানুষটাকে দেখলেই কায়সীর ভেতরটা জ্বলে ওঠে। সেদিনের ঘটনার পর থেকে তার প্রতি বিরক্তি রাগে পরিণত হয়েছে। আজ আবার দলবল নিয়ে তার ফাঁকা বাড়িতে ঢুকে পড়েছে। সাহস কত! রাগ হওয়াই স্বাভাবিক। তবে নিজেকে সামলে নিয়ে শক্ত গলায় বলল, এইভাবে ফাঁকা বাড়িতে দলবল নিয়ে ঢোকার মানে কি? ভোট চাইতে এসেছেন নাকি? তাহলে পরিষ্কার করে বলে রাখি, জীবনেও আমি আপনাকে ভোট দিব না। কায়রাব উঠে দাঁড়ালো, মুখে সেই অদ্ভুত শান্ত হাসি। কায়েসীর কথার কোনো তাপ তাকে ছুতেই পারল না। হাসি মুখে বলল, না, তোমার কাছে ভোট চাইতে আসিনি। একটু থেমে বলল, ক্ষমা চাইতে এসেছি। কায়েসীর ভুরু কুঁচকে গেল। ক্ষমা? সেটা কিসের জন্য? কায়রাভের ঠান্ডা গলায় বলল, ওই দিনের কথা মনে আছে? বিনা অনুমতিতে তোমার হাত ধরায় তুমি থাপ্পড় মেরেছিলে। বিশ্বাস করো, ওই এক সরি আমার শিক্ষা হয়ে গেছে। আমি আমার ভুলের জন্য ভীষণ অনুতপ্ত, তাই ভাবলাম তোমার কাছে ক্ষমাটা চেয়ে নেই। কায়েসীর মনটা কেমন যেন অস্বস্তিতে ভরে উঠল। কায়রাভের কথাগুলো স্বাভাবিক শোনালেও কোথাও যেন একটা অদৃশ্য ফাঁক রয়ে যাচ্ছে। কায়েসী কায়রাভের এমন কথায় কেন জানি অন্য মানে পাচ্ছে। স্বাভাবিক লাগছে না কিছু, তবু নিজেকে বোঝালো। চোখ নামিয়ে নরম গলায় বলল, আমার পক্ষ থেকেও আমি ক্ষমা প্রার্থী। ওভাবে জনসম্মুখে থাপ্পড় মারা উচিত হয়নি। সেদিন আমি একটু বেশি রুড হয়ে গিয়েছিলাম। কায়রাব সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, আর তুমি কেন ক্ষমা চাইছ? তুমি যা করেছ একদম ঠিক করেছ। অবশ্যই ওভাবে তোমার হাত ধরা আমার উচিত হয়নি, আমারই ভুল ছিল। আর একটা কথা, হয়তো তুমি জানো না, কিন্তু ইতিমধ্যেই আমাকে জড়িয়ে বিপরীত দল নানান কাহিনী রটাচ্ছে। এসব ভবিষ্যতে তোমার আমার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। কাশীর মুখের রং নিমেষে বদলে গেল। কাশী ভয়ার্ত গলায় বলে, কি কাহিনী রটিয়েছে মানে? এই সামান্য ব্যাপার নিয়ে কি কাহিনী বানাচ্ছে? কায়রাব গভীর চোখে কাশীর দিকে তাকে বলল, মাঝে মাঝে সামান্য ব্যাপারকে অনেক বড় মূল্য চোকাতে হয় কাশী। কায়রাভের কথা শুনতে পেল, তা নিয়ে আপাতত ভাবছে না সে। কাশীর চোখে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছে, তবে সেটা নিজ ভাবনায়। এই ভয়টা প্রতিটা মেয়েরই। একবার বদনামের ছোঁয়া লাগলে তা সহজে মুছে যায় না। কায়রাব তা লক্ষ্য করে কণ্ঠ নরম করে বলে, চিন্তা করো না, ভুল তোমার ছিল না, আমারই ছিল। তাই সেই ভুল শোধরানোর দায়িত্ব আমার। কায়েসী বিধ্বস্ত চোখে তাকে জিজ্ঞেস করলো, কিভাবে? কায়রাব ফিরোজের হাতে থাকা শপিং ব্যাগ দুটো কায়েসীর হাতে তুলে দিল। তার ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি। এখানে শাড়ি গয়না আছে, এবার ভালো মেয়ের মতো তৈরি হয়ে নাও বিয়ের জন্য। কায়েসীর ভেতরে জমে থাকা রাগ এবার বাঁধ ভাঙল, আর নিজেকে সামলাতে পারল না সে। একজন মানুষ খারাপের শেষ সীমানায় পৌঁছালে ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে, আজ কায়েসীতে নিজের চোখে দেখল এই লোকটার মাঝে। মুহূর্তে শপিং ব্যাগ দুটো ছুঁড়ে ফেলল মাটিতে। এক ঝটকায় কায়রাভের পাঞ্জাবির কলার মুঠোয় চেপে খামচে ধরে চিৎকার করে উদ্দেশ্য করে বলল, এইটাই ছিল তোর আসল উদ্দেশ্য? তাই এতক্ষণ কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছিলি, অভিনয় করছিলি আমার সাথে? এই কথাতেও কায়রাভের ঠোঁটের কোণে লেপ্টে থাকা সে গা জ্বালানো হাসিটা এক চুলও নড়ল না, বরং আত্মতৃপ্ত কণ্ঠে বলল, আমি কোথায় কথা ঘুরালাম? আমি তো পরিস্থিতি বেমালুম বোঝালাম তোমায়। আর বিয়ের প্রস্তাব, ওটা তো একদম সোজাসাপটাই ছিল। আসলে কি জানো, তোমার সেই থাপ্পড় খাওয়ার পর থেকে আই ফিল সামথিং। কায়েসী উন্মাদ প্রায় হয়ে ক্ষুব্ধ স্বরে বলে উঠল, তুই কি করে ভাবলি আমি তোকে বিয়ে করব? তাও তোর মতো জানোয়ারকে? এই বলে একরাশ ঘৃণা নিয়ে থুতু ছুঁড়ে মারল সে। তা গিয়ে লাগলো কায়রাভের চোয়াল বরাবর। কায়রাভের মুখ কুঁচকে ওঠে তখন। কায়রাভ কায়েসীর হাত থেকে নিজের কলার ছাড়ালো অতি সন্তর্পণে। এতক্ষণে অন্য কোনো মেয়ে হলে কি করত কায়রাভ নিজেও জানে না। হাতের উল্টো পিঠ দিয়ে গাল মুছতে মুছতে বলল, ট্রাস্ট মি কায়েসী,
আমি তোমাকে বোঝাতে এসেছিলাম, কিন্তু এখন তো তুমি আমার জেদটাকে 10 গুণ বাড়িয়ে দিলে। পরের মুহূর্তে কায়েসীকে কাঁধে তুলে নিল কায়রাব। কায়েসীর শত চিৎকার, কিলঘুষি, কান্না কিছুই কাজে এলো না। পাষাণের মন গলল না একটুও। শত আটকানোর চেষ্টা করে ব্যর্থ হলো সে। কায়রাব সোজা গাড়িতে তুলে নিয়ে গেল কাজী অফিসে। এমনকি কায়রাব এতটাই তাড়াহুড়োই ছিল যে ধৈর্যহীনতায় দরজা খোলার বদলে লাথি দিয়ে ঢুকেছে দরজা দিয়ে। কায়েসী সেখানে গিয়েও যে তাণ্ডব চালাবে তা কায়রাব জানত। তা আগে ভাগে বন্দি করে রেখেছিল তার বান্ধবীকে। ফোন বের করে সে ভিডিও দেখে ঠান্ডা গলায় বলল, বিয়ে তোমার আমাকেই করতে হবে, আজ না হলে কাল, কিন্তু আজ না হলে মাঝখান থেকে শুধু প্রাণটাই যাবে তোমার বান্ধবীর। বিশ্বাস করো, আমি এটা চাই না। এবার কায়েসী সত্যি ভেঙে পড়ল। নিঃশেষ হলো সে। বড্ড বিধ্বস্ত লাগছিল তাকে। কান্না ভেজা চোখে সবুজের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, আপনার বোনকেও যদি তুলে এনে বিয়ের জন্য জোর করা হতো, তবুও কি আপনি এভাবে চুপ থাকতেন? একটু কি মায়া লাগছে না আমার ওপর? সবুজ একটু অপ্রস্তুত হলো, তারপর গম্ভীর মুখে বলল, প্রথমত আমার কোনো বোন নেই, আর থাকলেও তুইলা আনতে হইতো না। ভাই যে মানুষ, আমি নিজে দাঁড়ায় থাইকা বিয়ে দিতাম। সত্যি কইতাছি ভাবি, রাজি হইয়া যান, ভাই খারাপ না, সে আপনারে বহুত ভালোবাসে। প্রতিক্রিয়ায় কায়েসী তেড়ে যেতে চাইলে কায়রাব তাকে আটকে দিল। সবুজ ভয় পেয়ে ফিরোজের আড়ালে লুকালো। এই খ্যাপা মহিলাকে তার প্রচণ্ড রকমের ভয় করে। কায়েসী গর্জে উঠে বলল, আমারই ভুল ছিল তোদের কাছে সাহায্য চাওয়া। তোরা সবাই যে তোদের ভাইয়ের 5-8টা কুত্তা, তা আমি ভুলে গেছিলাম। কায়রাব ধমকে উঠে বলল, চুপ করো, সবুজ তোমার থেকে অনেক বড়, এভাবে তুই তুকারি করতে পারো না ওকে। কায়েসীর আগে কষ্টে ভেতরে ভেতরে ফোঁপাচ্ছে। এইসব দৃশ্য দেখে পাশ থেকে কাজী বললেন, এভাবে তো বিয়ে পড়ানো যায় না, জোর করে কি বিয়ে হয়? কায়রাবের তীক্ষ্ণ দৃষ্টি কাজীর মুখ বন্ধ করে দিল তৎক্ষণাৎ। শেষবারের মতো কায়েসী কায়রাবের দিকে তাকিয়ে বলল, একটা থাপ্পড়ের প্রতিশোধ এভাবে নিলেন? এর বদলে 10টা চর মারতেন, কিন্তু আমাকে তো আপনি পুরোপুরি ধ্বংস করে দিলেন। কায়রাব নির্লিপ্ত স্বরে উত্তর দিল, ধ্বংস করিনি, এটা সূচনা, আমাদের সূচনা। কায়েসী গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে এক ফোঁটা। অস্ফুটে বলল, আমি অন্য একজনকে ভালোবাসি। এমন কথায় কায়রাবের মুখে আশ্চর্যজনকভাবে কোনো বিস্ময় ফুটে উঠল না, যেন খুব স্বাভাবিক কথা শুনল। কায়েসীর দিকে এগিয়ে বুড়ো আঙুল দিয়ে তার গালের অশ্রুর ফোঁটাটুকু মুছে দিয়ে ঠান্ডা গলায় বলল, বিয়ের আগে ওসব ভালোবাসা টালোবাসা বলে কিছু হয় না। ওসব হচ্ছে ক্ষণিকের আবেগ। সত্যিকারের ভালোবাসার জন্ম হয় কবুল বলার পর। সবুজ পাশে দাঁড়িয়ে সায় দিল, ঠিকই কইছেন ভাই, আমাগো পাড়ায় কত দেখি কিছু বাপরা মেয়াগো প্রেমিকের থেকে আলাদা কইরা জোর করে বিয়ে দিয়ে দেয়। মেয়েরা হাজার কান্নাকাটি করে বিয়ার দিন পর্যন্ত, অথচ বছর যাইতে না যাইতেই জামাই সহ নাচতে নাচতে বাচ্চা নিয়ে হাজির হয়। তাইলে বুঝেন কিসের ভালোবাসা ছিল। এসব শুনে মুখে ক্রূর হাসি ফুটল কায়রাবের মুখে, আর কায়েসী অগ্নি দৃষ্টিতে তাকালো। সবুজ আবার ফিরোজের আড়ালে লুকালো। ফিরোজ ফিসেল হাসল। কায়রাব আর কোনো কথা বলল না। কায়েসীকে জোর করে একটি চেয়ারে বসিয়ে দিল। এবার কায়েসী শরীর ছেড়ে দিয়েছে, লড়াই করার শক্তিটুকু আর অবশিষ্ট নেই। ও বুঝে গেছে আর কোনো উপায় নেই, কিছুই করার নেই তার। এবার সব শেষ হয়ে যাবে, সব। শপিং ব্যাগ থেকে বিয়ের ওড়না বের করে নিজ হাতে কায়েসীর মাথায় পরিয়ে দিল কায়রাব। এরপর কাজী বিয়ে পড়ালেন। কাজীর কণ্ঠে ভেসে এলো কিছু বাক্য। সে শব্দগুলো বাতাসে ভাসলো, অথচ কায়েসীর কানে পৌঁছালো শূন্যতার মতো, যা সম্পূর্ণ অর্থহীন, অনুভূতিহীন। নিখানামায় কায়রাব স্বাক্ষর করে কায়েসীর দিকে এগিয়ে দিল, আর হাত দিয়ে ইশারা করলো কায়েসীকে স্বাক্ষর করতে। কায়েসী জীবন্ত লাশের ন্যায় স্বাক্ষর করেও দিল। সেদিন কায়রাবের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। আর কায়েসীর মনে হলো তাকে সাজিয়ে গুছিয়ে নিখুঁতভাবে ধ্বংস করে দেয়া হলো বিয়ের নামে। প্রতিটি দীর্ঘশ্বাসের মাঝে লুকিয়েছিল তার অপ্রকাশিত বুক ভরা আর্তনাদ। সে শব্দ কেউ শুনতে পেল না, কাউকে দেওয়ার কথা রাখতে পারল না। সে নিজের ভালোবাসার বলি চড়ালো। তার ইচ্ছেগুলোকে শৃঙ্খলভাবে নিখুঁত পরিকল্পনায় ছিন্ন ভিন্ন করা হলো। একটি জীবনকে সামাজিক স্বীকৃতির মোড়কে মুড়ে
নিষ্ঠুরভাবে বিধ্বংস করে দেওয়া আরেকটি সুন্দর নাম মধ্যম পেল বাধ্য হয়ে করা বিয়ের অতীত সমাপ্ত। বর্তমানে কায়রাব দেয়ালের কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ ভরা স্মৃতি আর পুরনো ভাবনার ঘরে ডুবে সে কায়সীকে এক পল দেখে ভাবল আজকের কায়সী আর আগের কায়সীর মধ্যে আকাশ পাতাল ফারাক। কায়সীর রাগ অনেকটাই কমে গেছে, ধৈর্য বেড়েছে, এখন আগের মতো ছেলে মানুষই স্বভাবটাও নেই, বেশ ম্যাচিউর আচরণ প্রকাশ পায়। এদিকে কায়রাবকে এক মনে তাকিয়ে থাকতে দেখে কায়সী নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কি ভাবছেন এতক্ষণ? জগ খালি হয়ে গেছে, পানি ভরে আনুন, পানি লাগবে। কায়রাব হঠাৎ তার ভাবনার জল ছেড়ে বেরিয়ে এসে কায়সীর কথা মতো গিয়ে জগে পানি ভরে আনে। সেই সময় ফিরোজ আর সবুজ ধীরে ধীরে এসে পৌঁছায়। তারা ড্রয়িং রুমের কোণে বসে কথাবার্তা বলছে, বাকিরাও আসছে। কাশি রান্নাঘরে কাজ করেই চলেছে, বসার ফুরসত নেই তার, রান্নাও প্রায় শেষের দিকে। আর কায়রাব এটা সেটা এগিয়ে দিচ্ছে, মাঝে মাঝে বিরক্ত করছে। এদিকে কাশি ভাবছে কি অদ্ভুত মানুষ, একটুখানি স্থির হয়ে বসার নাম নেই, এই পেছন পেছন ঘুরছে, আবার এই সামনে এসে দাঁড়াচ্ছে। আশ্চর্যজনক কাজ কারবার। কাশি কণ্ঠে বিরক্তি ঢেলে বলল, এভাবে পেছন পেছন ঘুরে জ্বালাচ্ছেন কেন? এক জায়গায় বসতে পারছেন না স্থির হয়ে? হঠাৎ চোর ধরা পড়ার মতো করে খানিকটা হকচকিয়ে গেল কায়রাব। অপ্রস্তুত ভঙ্গিতে সে বলল, আমি তো তোমাকে হেল্পই করছিলাম। কাশি ভুরুকুঁচকে তাকালো, কপাল ভাঁজ হয়ে, চোখে অবিশ্বাসের রেখা দৃঢ় হলো। অবাক হয়ে বলল, হেল্প? ঠিক কী ধরনের হেল্প বলুন তো? কখনো চুল খুলে দিচ্ছেন, কখনো আবার শাড়ির আঁচল ধরে টানাটানি করছেন, এসব হেল্প? কায়রাব হেসে উঠল। কাশির সেসব কথার জবাব না দিয়ে উল্টো কাশির দুহাত ধরে কাছে টেনে নিল। তারপর আশেপাশে সতর্কতার সহিত তাকিয়ে কাশির গাল আলতো করে টেনে দিয়ে শব্দ করে চুমু খেয়ে এক নিঃশ্বাসে বলল, এত রেগে যাচ্ছ কেন? রাগ করলে তো আরো কিউট লাগে। আচ্ছা ওসব ছাড়ো, একটা ইম্পর্টেন্ট কথা শোনো। বিষয়টা হচ্ছে, তুমি বলছো কাশি, ইউ আর জাস্ট স্লিং মেল্টিং ইন দ্য ওয়ার্ম অফ মাই লাভ। কথাটা বলে আর এক মুহূর্ত রান্নাঘরে দাঁড়ালো না কায়রাব, ছুটে বেরিয়ে গেল রান্নাঘর ছেড়ে। কারণ এখানে আর এক সেকেন্ড দাঁড়ালে এই মেয়ে নিশ্চিত দাড়ি পাল্লা শুরু করবে, চিল্লা পাল্লা। আপাতত ভরা বাড়িতে মান সম্মান খোয়াতে চায় না সে। এদিকে এসব কাণ্ডে কায়সী মুহূর্তের জন্য নির্বাক, বিস্ময়ের চোখ বড় বড় হয়ে আছে এখনো, ঘর ছেড়ে বেরোতে পারেনি। তবে আজ কায়রাবের এমন কাজে চেঁচায়নি কেন, কি কারণে জানে না সে, কিন্তু এতটুকু বুঝতে পারছে কিছু একটা পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। আনমনে নিজের ডান হাত উঠিয়ে গালে ছয় কায়সী, ঠোঁটের কোণে আটকে থাকা শব্দ অস্ফুটে বেরিয়ে এলো কোনোভাবে। আসলেই দুপুর গড়িয়ে পড়তেই খানবাড়িতে ধীরে ধীরে জমে উঠল কায়রাবের ছেলেপুলেদের দলের ভিড়। ৮-১০ জনের মতো হবে, হাসি কথাবার্তা কোলাহলে বাড়িটা হঠাৎ করে প্রাণ ফিরে পেয়েছে। ড্রয়িং রুমে কায়রাব কানকে কোলে নিয়ে বসে আছে, পাশে সবুজ আর ফিরোজ। গল্পের ফাঁকে ফাঁকে কানের আধো আধো বুলিতে পরিবেশটা আরো নরম হয়ে উঠেছে। আজ কানকে বাগে পেয়ে ফিরোজ আর সবুজ প্রায় চটকে দিচ্ছে। এই গোলুমলু বাচ্চাটাকে কি আদর না করে থাকা যায়? কানকে ইতিমধ্যে লাল করে ফেলেছে সবাই। ড্রয়িং রুমের দরজায় এসে কায়সী সবার দিকে তাকে মৃদুস্বরে জানালো সবাইকে টেবিলে আসতে। এক এক করে সবাই এসে বসে পড়ল। টেবিলের মাঝখানে কায়সী যত্ন করে সাজিয়ে দিল রান্না করা সমস্ত পদগুলো। বাসমতি পোলাওয়ের সুগন্ধে ম করছে চারদিক। সব মিলে আজকের দুপুরটা উৎসবের মতো লাগছে। কায়রাও নিজের ঘর থেকে বেরিয়ে এসে কায়সীর পাশে দাঁড়িয়ে পরিবেশনে হাত লাগালো। ফিরোজের প্লেটে পোলাও দিতে দিতে কায়রা হেসে জিজ্ঞেস করে, কেমন আছেন ফিরোজ ভাইয়া? দিনকাল ভালো তো? ফিরোজ মৃদু হাসি হেসে বলল, ভালোই আছি বনু, এত পোলাও দিও না, অল্প দাও। কায়রা বিস্ময়ের ভান করে চোখ বড় করলো, আরে এইটুকু তো হবে নাকি? সারাদিন তো দৌড়ঝাঁপের ওপর থাকেন, আজ অন্তত কিছুতে মানা করবেন না। এই বলে একটু বেশি পোলাও তুলে দিল ফিরোজের পাতে। ফিরোজ নিজেও আর কিছু বলল না, মনে মনে ঠিক করলো আজ না হয় সবটা খেয়েই যাবে। সবাইকে পরিবেশন শেষে কাশি বলল, কিছু লাগলে জানাবেন।
এদিকে কায়রাফের দিকে ফিরে বলল, ভাইজান, ফুপি আসতে পারবে না, তার নাকি শরীরটা একটু খারাপ। কায়রাফ মাথা নেড়ে বলল, হ্যাঁ শুনলাম, আমাকেও ফোন করে জানিয়েছে। সবুজ তখন কায়রাফকে বলল, ভাই আপনিও বসেন। কায়রাফ হালকা হেসে বলল, না রে, তোরা খা, আমি সকালে খেতে লেট করেছি, খিদেই পাইনি ভালো করে, তাছাড়া কাবির আসবে একটু পর, ওর সাথেই খাবো আজ। কায়রা এবার কাশির দিকে তাকে নরম গলায় বলল, ভাবি তুমি ঘরে চলে যাও, সকাল থেকে একাই খেটেছ, আমাকে তো কিছু করতে দিলে না, ভাইয়াদের কিছু লাগলে আমি দিয়ে দেব, তুমি রেস্ট নাও গিয়ে। কাশি আর কথা বাড়ালো না, মাথা নেড়ে কায়রাফের থেকে কানকে কোলে তুলে নিল। কানের খাওয়ার সময় হয়ে গেছে, তাই রান্নাঘর থেকে সুজির বাটি নিয়ে সে ঘরের দিকে চলে গেল। ঘরে সে কানকে বিছানায় বসিয়ে খেলনা হাতে দিল। স্পোর্টস কারটা হাতে নিয়েই কান মুগ্ধ হয়ে গেল খেলায়। কাশি চুলগুলো পেঁচিয়ে হাত খোপা করতে করতে বলল, আমি চেঞ্জ করে আসছি, আমি না আসা পর্যন্ত চুপটি করে এখানে বসে থাকবে, ঠিক আছে? কোথাও যেও না। কান মায়ের কথায় মাথা নেড়ে আবার খেলায় মন দিল। একেবারে গোসল সেরে কাশি বেরিয়ে এলো বাথরুম থেকে। কমলা রঙের শাড়িটা ওর ধবধবে ফর্সা গায়ে আর উজ্জ্বল হয়ে উঠেছে। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বিছানার দিকে তাকিয়ে দেখে কান ঠিক আগের জায়গাতেই বসে আছে। একটা তৃপ্তির হাসি ফুটে উঠল ঠোঁটে কাশির মুখে। কানের ফুলো ফুলো গাল দুটো চুমুখে বলল, খিদে পেয়েছে? কান মাথা নাড়ালো আর বলল, কিন্তু ভাতু খাবো না। ভাতের সাথে তোমার কিসের এত শত্রুতা বুঝি না, ভাত না খেলে সারা জীবন ওইটুকুনি হাঁসের বাচ্চার মতো থাকবে, বড় হবে না। কান ফিক করে ফোকলা দাঁতে হেসে বলল, হি হি হি, হাঁসের বাচ্চা, প্যাক প্যাক, আমি চিনি। হাঁসের বাচ্চা চেনো? কে চেনালো? চাচু দেখিয়েছে, আমাকে পুকুলে নিয়ে গেছিল। কাশি প্রথমে একটু অবাক হলো, পরক্ষণে মনে পড়ে ও ছাড়া এসব উল্টাপাল্টা কাজ আর কে করবে। তারপর কাশি সুজির বাটি নিয়ে বিছানায় বসে ধীরে ধীরে চামচে করে কানকে সুজি খাওয়াতে লাগলো। খাওয়া শেষ হলে তাকে কোলে নিয়ে বারান্দায় একটু হাঁটাহাঁটি করলো। অল্প সময়েই কানের চোখ দুটো ভারী হয়ে এলো। ঘুম পাড়িয়ে তাকে বিছানায় শুয়ে দিল কাশি। কাশি নিজেও পাশে শুয়ে পড়ল। কানের মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে হঠাৎ চোখ আটকে গেল ওর থুতনিতে। থুতনির মাঝখানে কাঁটা, একদম হুবাহু কায়রাভের মতো। চোখ দুটো পেয়েছে কায়রাভের মতো। তাহলে কি ছেলেটা কায়রাভের মতোই হয়েছে? কাশি আগে কেন খেয়াল করেনি? আসলে খেয়াল করবে কিভাবে? মনটাই তো সারাদিন উদাসীনতায় ঢাকা থাকতো, কোনো কিছুর ওপর আগ্রহ দেখাতো না। এখনও মাঝে মাঝে কিছু জিনিস লক্ষ্য করে কাশি অবাক হয় যে কেন এতদিন খেয়াল হয়নি তার। কানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বুকের ভেতর আচমকাই হু হু করে উঠল মায়ায়। কি অমূল্য তার এই নারী ছেঁড়া ধন, অথচ জন্মের পর প্রথম কটা মাস কতই না নির্মমভাবে অবহেলা করেছে সে। শুধু কায়রভের প্রতি ক্ষোভের কারণে সেও দেখেনি নিজের সন্তানকে। তখন সে ছিল এক পাষাণ নারী, এক পাষাণ মা। মানসিক আঘাতে জর্জরিত ছিল বলে কোনো কিছুই সহ্য হতো না। সেই বিষাক্ত দিনগুলো কাশি কোনোদিন ভুলতে পারবে না, আর না সেই সব কাজের জন্য নিজেকে কোনোদিন পুরোপুরি ক্ষমা করতে পারবে। ভাবনার স্রোতের মাঝেই কাশির চোখের পাতা ভারী হয়ে এলো। ক্লান্ত দু চোখ বুজে এলো ধীরে ধীরে। কানের নিঃশ্বাসের তালে তালে কাশিও ঘুমের অতলে হারিয়ে গেল অপরাধ বোধ, মায়া আর নিঃশব্দ ভালোবাসার আবেগে। ঘরে পা দিয়েই কায়রাব থমকে গেল। ঘরে এসেছিল কাশিকে খেতে ডাকতে। এসে দেখে বিছানায় মা আর ছেলে দুজনেই গভীর ঘুমে। নিঃশব্দে কাছে এগিয়ে এসে একটু উকি দিল কাশির মুখপানে। ঘুমে ঢলে পড়া ক্লান্ত মুখটা দেখে মুহূর্তের জন্য মন চাইল না তাকে জাগাতে, কিন্তু না জাগালেও তো চলবে না। মেয়েটা দুপুরে কিছুই খায়নি, সকালেও সামান্য খেয়ে রান্নার কাজে লেগে পড়েছিল। ঘড়িতে তাকিয়ে দেখলো 4টা বাজতে আর বেশি দেরি নেই। খুব আস্তে নরম সুরে ডাকলো, কায়রাব, কাশি ওঠো, বিকেল হয়ে এলো। খাবে কখন? একবার দুবার ডাকার পর ঘুমের গভীরতা আলগা হলো তার। চোখ পিটপিট করে ঘাড় ঘুরিয়ে তাকাতে চোখে পড়ল কায়রাবকে। পাশে শুয়ে থাকা কানকে সাবধানে নিজের থেকে আলাদা করে ধীরে উঠে বসল সে। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, ডাকছেন কেন, কি হয়েছে?
কায়রা শান্ত স্বরে বলল, খাবে না? আমি আর কায়রা তোমার জন্য বসে আছি। কাশির কপালে হালকা ভাঁজ পড়ে। আপনারা খেয়ে নিতেন, শুধু শুধু অপেক্ষা করলেন কেন? কায়রা ফের দৃঢ় স্বরে বলে, কথা বাড়িও না, ওঠো এখন। খুব তাড়া না থাকলে তোমাকে ছাড়া আমি কবে খেয়েছি? কায়েসি আর কিছু বলল না, শাড়ি ঠিক করে নীরবে উঠে দাঁড়ালো। কায়রাভের পিছু পিছু সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মনে হলো এই অপেক্ষাটুকুই অজান্তেই তাদের সম্পর্কের অনবদ্য অবয়ব। নিচে নেমে কায়েসি কায়রার দিকে তাকিয়ে বলল, তোমরা বসে পড়ো, আমি রান্নাঘরে গিয়ে জগটা ভরে নিয়ে আসছি, পানি শেষ। কথাগুলো বলেই সে ধীরে পা বাড়ালো রান্নাঘরের দিকে। হঠাৎই নীরব পরিবেশ ভারী হয়ে ওঠে। ভারী কি পুরুষালী কণ্ঠের ডাকে, ভাবি, ও ভাবি, ভাবি যান। খানবাড়ির দোরগড়ায় পা রেখে চেঁচামেচি শুরু করেছে কাবির, যেন আগুন লেগেছে কোথাও, এমনভাবে চেঁচাচ্ছে সেই হাঁক ডাকে কায়েসির কানের পর্দা প্রায় ফেটে যাওয়ার জোগাড়। বিরক্তির চূড়ান্তে পৌঁছে সে কানে হাত চেপে রান্নাঘরের বাইরে বেরিয়ে এলো। ধমকে উঠে কায়েসি জিজ্ঞেস করে, কি হয়েছেটা কি? এভাবে ষাঁড়ের মতো চেঁচিয়ে মাথা খাচ্ছ কেন? কাবির ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলিয়ে মেকি সুরে বলল, আমারে ষাঁড় কইলেন ভাবি কেন? আমি কি কোনোদিন শিং দিয়ে গুঁতা দিচ্ছি আপনারে? আমার মতো মাসুমরে আপনি ষাঁড় তকমা কিভাবে দিলেন? হাউ। কাশি বিরক্তিতে লম্বা একটা শ্বাস ফেলে। বাজে কথা বন্ধ করো, কি দরকার ছিল সেটা বলো, ডাকছিলে কেন এভাবে? কায়েসির জবাবে কাবির হাত পা উঁচিয়ে বিশালা খাই তুলল। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ক্লান্তি একাই বহন করে এসেছে সে। তারপর হেলে দুলে আরাম করে সোফায় বসে নরম গলায় আদেশ ছুড়ে দিল, কড়া করে 1 কাপ চা বানায় আনেন তো ভাবিজান, চিনি 2 চামচ। কায়েসি কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকে রইল। মানেটা কি? শুধুমাত্র 1 কাপ চায়ের জন্য এত কাণ্ড, এত চেঁচামেচি? কয়েক মুহূর্তে ধরে ফেলল এটা নিছক চায়ের আবদার নয়, এটা কাবিরের বদমাইশি, তাকে জ্বালানোর ফন্দি। শোধ নিচ্ছে মনে হয়। সব বুঝেও কিছু না বলে কায়েসি রাগ চেপে ধূপধাপ পা ফেলে রান্নাঘরের দিকে চলে যায়। আর পেছনে বসে থাকা কাবির মিটিমিটি হাসল। আজকের মতো ভাবিকে জ্বালানোর মিশন সফল হয়েছে ভেবে। এদিকে কায়রা ফিক করে হেসে উঠল কাবিরের এমন কাণ্ডে, চোখে দুষ্টুমির ঝিলিক। কি ব্যাপার ভাইজান, হঠাৎ ভাবির পেছনে লাগলে কেন? কাবির অনায়াসে ভঙ্গিতে বলল, ভাবির পেছনে লাগমু না তো কার পেছনে লাগমু ক? 10টা না 5টা না, আমাকে একটা মাত্র সুইট কিউট ভাবি। কায়রা আবারও হেসে ফেলল, সুইট কিউট? হ্যাঁ। ঠিক তখনই পেছন থেকে কায়রাভের গলা ভেসে এলো, কিরে ওকে খেপালি কেন? মহারানী আজ ভালো মুডে ছিল। কাবির ভুরুকুসকে তাকালো, কেন? ভাবি কি তোমাকে ওপর চোটপাট করে নাকি যে ওনার মুড বইঝা চলতে হব? কায়রা এগিয়ে এসে কাবিরের বাহুতে আলতো চাপড় মেরে বলল, চুপ কর বেটা, বাড়িতে ঢুকেই ঝড় তুলে দিলি, আবার ঝগড়া লাগাতে চাস নাকি? কাবির হালকা হেসে নিল। কয়েকদিন পর 3 ভাই বোন একসঙ্গে, এই মুহূর্তে ঝগড়াও যেন আলাদা মাধুর্য। তবে কায়রার মাথায় তখন অন্য হিসেব। এটাই মোক্ষম সুযোগ অনুমতি নেয়ার। নরম সুরে সে বলল, এই যে আমার 2 ভাইজানেরা, একটা আর্জি ছিল। কাবির এক ভুরু উঁচু করে বলল, কি আর্জি? কইয়া ফালা। কায়রাভ তাকালো, বল কি বলবি? কায়রা একটু ইতস্তত করে বলল, আসলে হয়েছে কি, আমাদের ভার্সিটি থেকে ট্যুরে যাবে, বন্ধুরাও সবাই যাচ্ছে, তো আমি ভাবছিলাম আমিও যাব। এখন তোমরা কি বলো? 2 ভাই একসাথে একে অপরের দিকে তাকালো। চোখে চোখে নীরব বার্তা আদান প্রদান হলো। কায়রা তা বুঝতে না পেরে নার্ভাসনেসে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছিল আর বোঝার চেষ্টা করছিল 2 ভাইয়ের ভাবনা। কাবির প্রশ্ন করল, কই যাব? মানে জায়গার নাম কি? কায়রা মিনমিনে বলল, সিলেট, একদিনেরই ট্যুর। কায়রা সঙ্গে সঙ্গে বলল, এত দূরে একা পাঠানো যাবে না, কাছাকাছি জায়গায় হলে ভেবে দেখতাম। কায়রা অসহায় চোখে কাবিরের দিকে তাকালো। কায়রা জানে একমাত্র তার ছোট ভাইজানি পারে তাকে পুরোপুরি বুঝতে। কাবির বুঝল বোনের মনোভাব। যদিও কাবির নিজেও বোনকে দূরে পাঠিয়ে শান্তি পাবে না, তবে বোনের আবদারটাও ফেলতে পারছে না। কাবির একটু ভেবে নিয়ে বলল, ভাইজান, একদিনেরই তো ব্যাপার, যাইতে দাও, এমনিতেও তো কখনো বাইরে যাওয়ার জন্য বায়না ধরে না। কায়রার চোখ দুটো আনন্দে ঝিলমিল করে উঠল।
কায়রাব একটু ভাবল, তারপর এক নিঃশ্বাসে বলল, আচ্ছা যাক, তবে ঘন্টায় ঘন্টায় আপডেট চাই। কায়রা উচ্ছ্বাস চাপতে না পেরে হুড়মুড় করে বলল, ওকে ওকে, দুজনকেই যথাসময়ে আপডেট দিব। কায়রাব গিয়ে টেবিলে বসলো। কায়রা কাবিরের পাশে গিয়ে আসতে বলল, থ্যাংক ইউ ভাইজান, নেক্সট টাইম আমিও তোমাকে হেল্প করব। কাবির আবার ভুরু উঁচিয়ে তাকালো, কোন বিষয়ে? কায়রা চোখ টিপে বলল, আমার হবু ভাবির ব্যাপারে। কাবির পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল, সর, সিংহরে ইঁদুর হেল্প করব কইতাছে। তোর হেল্প চাইছে কে? কাবির কারো হেল্প নেয় না। আই ডোন্ট নিড এনিওয়ান ফর মাই সেলফ। কায়রা মুখ ভেঙচিয়ে বলল, দেখা যাবে। সুযোগ পেয়ে অ্যাটিটিউড নিচ্ছে। কাবির এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছিল, বলল, আমার মুরগির বাচ্চা কই? ওরে দেখতাছি না যে। কায়রা টেবিলে বসতে বসতে বলে, তোমার মুরগির বাচ্চা মেবি ঘুমে। ততক্ষণে কাশি হাতে চায়ের কাপ নিয়ে হাজির। কাবিরের সামনে কাপটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এখন চা খেলে এত কিছু যে রান্না করলাম, সেসব কখন খাবে? কাবির চায় আলতো চুমুক দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, মাথাটা একটু ধরছিল, আর তাছাড়া চা খাইলেও তো আর পেট ভরে না, পেটে বহুত জায়গা, কিন্তু মাথাটা আগে ঠান্ডা করা দরকার। কাশি আর কিছু বলল না, চুপচাপ সরে গেল। টেবিলে গিয়ে কায়রাব আর কায়রা খাবার বেড়ে দেওয়ার পর কাবিরের সামনেও প্লেট সাজিয়ে রাখল। কায়রাব তখন লক্ষ্য করলো কাশির সামনে কোনো প্লেট নেই, খাবারও বাড়েনি। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার খাবার কোথায়? নিজেরটা বাড়লে না যে? কাশি শান্ত গলায় বলল, আমি এসব খাবো না, অত্যাধিক তেল মশলা দেয়া খাবার। ঠিক তখনই কাবির টেবিলে বসতে বসতে ঠাট্টা সুরে বলে উঠল, ভাবি কি ডায়েট করেন নাকি? এমনিতেই যে হালকা শরীর, এই শরীরে ডায়েট করলে তো এক ফু দিলেই উইরা যাবেন। এই কথা বলে হু হু করে হেসে উঠল কাবির, তার সঙ্গে কায়রাও। কায়েসির চোখে মুহূর্তেই বিরক্তির ছায়া নামল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলল, তোমাকে কে বলেছে আমি ডায়েট করছি? এত বেশি বোঝো কেন? সকালে তেলের পরোটা খেয়েছিলাম, যার জন্য এখনো গলা জ্বলছে। তাছাড়া আলাদা করে নিজের জন্য কিছু রান্না করিনি। কায়রা অবাক হয়ে বলল, তাহলে খাবে কি? সুজি। কায়েসির জবাবটা সংক্ষিপ্ত। কায়রাভের পাতে মাছের তরকারি বেড়ে দিতে দিতে বলে, কানের জন্য বানানোর সময় একটু বেশি করে বানিয়েছিলাম, ওটাই খাবো। এই কথা শুনে কায়রাব, কায়রা আর কাবির তিনজনে উচ্চ স্বরে হেসে উঠল। কায়েসি এক মুহূর্ত থমকে গেল। হাসার কারণটা বুঝতে না পেরে সবার সামনে অস্বস্তিতে পড়ল সে। খানিকটা রাগ চেপে বলল, হাসার কি আছে? এমন কি বললাম? কায়রাব মেকি চিন্তামগ্ন কণ্ঠে বলল, কি বাচ্চা মেয়েকে বিয়ে করেছিলাম, এখনো সুজি খায়। কায়রা হেসেই বলল, সিরিয়াসলি ভাবি, তুমি সুজি খাবে? খেতে পারবে? কাশির কণ্ঠে এবার দৃঢ়তা। তোমরা সুজিকে নিয়ে এত অহেতুক ঠাট্টা করছো কেন? আমি বুঝলাম না। জীবনে খেয়ে দেখনি নাকি? এটা যথেষ্ট সুস্বাদু। এমনিতেও ছোটবেলা থেকেই সুজি আমার খুব প্রিয়। যখন ভাত খেতে ইচ্ছে করতো না, এটাই বানিয়ে খেতাম আমি। কাবির এবার চুপ হলো। ওর মনে পড়ল, সত্যি কায়েসি আগে আলসামি করে রাতে ভাত খেত না, সুজি খেয়ে থাকতো। কায়রাভ আর কিছু বলল না, সে এখন একটু হতভম্ব হয়ে আছে। কায়েসি নিজের জন্য একটা বাটিতে সুজি ঢেলে নিল। কায়রাভের পাশের চেয়ারটায় নিজে থেকে বসলো আজ। কায়রাভ পাশ ফিরে তাকিয়ে ভালোভাবেই খেয়াল করলো বিষয়টা। তারপর চুপচাপ খাওয়া শুরু করলো কায়েসি। এরপর ওকে আর কেউ খোঁচায়নি, বিরক্ত করেনি। সবাই নিজের নিজের খাবারে মন দিল। ঘরটায় ধীরে ধীরে নেমে এলো নীরবতা। অনেক দিন পর পরিবারের সবাই মিলেছে খাবার টেবিলে একত্রে। সন্ধ্যার সূর্যটা অস্তমিত হয়ে গেছে অনেক আগেই। আকাশ জুড়ে লালচে ধূসর এক মায়াময় স্তরের আভা ছড়াচ্ছে চারদিক। দিনের ক্লান্তি সেথায় মিশে একাকার হয়েছে। কাবির খাওয়া দাওয়া সেরে কখন যে বেরিয়ে গেছে কেউ খেয়াল করেনি। শুধু কায়রাবকে বলে গিয়েছে যাওয়ার আগে, আর কায়রা নিজের রুমে হেডফোন কানে গুঁজে ভাত ঘুম দিতেছে। গানে সুরে নিজের আলাদা জগতে ডুবে আছে সে। দুপুরে খাওয়ার পর পর বিকেলের দিকে কায়েসি আর কায়রাব নিজেদের ঘরে এসেছে। ঘরটায় মৃদু হলদেটে আলো জ্বলছে। কান ঘুমিয়েছে বলে
সাদা লাইটটা নেভানো, কায়সী বিছানায় হেলান দিয়ে গুটিসুটি হয়ে বসে আছে। তবে তার অবিচল দৃষ্টি এক জায়গায় নিবদ্ধ, কায়রাভের দিকে। কায়রাভ ব্যস্ত ভঙ্গিমায় আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে কোথাও যাওয়ার প্রস্তুতি স্বরূপ। স্বভাবসিদ্ধভাবে চুল আঁচড়ানো, পারফিউম স্প্রে করা, শার্টের হাতা গুটিয়ে নেয়া, প্রতিটা কাজ কায়েসীর নজর এড়িয়ে যাচ্ছে না, সবকিছু তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিচ্ছে সে। মনে প্রশ্ন, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে মশাইয়ের? প্রশ্নটা মনে জমে থাকলেও মুখ ফুটে বলতে পারছে না সে, কারণ কায়েসীর অনাবশ্যক হঠকারিতা জেদ করে ঠোঁটে অদৃশ্য তালা লাগিয়ে রেখেছে মুখে কুলু পেটে। অতি সহজ প্রশ্ন করতেও কত ভাবনা চিন্তা করছে। হঠাৎ আয়নায় কায়েসীর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার তীক্ষ্ণতা টের পেয়ে কায়রাব ঘাড় ঘুরিয়ে তাকালো। ঠোঁট বরাবর ন্যায় দুষ্টু হাসি ঠোঁটে। চুল ব্যাকব্রাশ করতে করতে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছো? আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে আমাকে। কায়েসী ঠোঁট উল্টে দিয়েই বলে ফেলল, নিজেকে কি ভাবেন? যাই হোক, আপনি না সকালে বললেন আজ সারাদিন ফ্রি, তাহলে এভাবে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? কায়রাব পুরো শরীর ঘুরিয়ে বিস্ময়ের ভান করে বলল, ওহো, টিপিক্যাল ওয়াইফদের মতো লাগছে আজ। জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে দেখছি। এবার কায়েসী বসা থেকে উঠে দাঁড়ালো। কায়রাবের মুখোমুখি দাঁড়িয়ে একদম চোখে চোখ রেখে শক্ত গলায় বলল, রাইট আছে আমার। সব অধিকার নিজে নিয়ে বসে আছো, আমার রাইট কোথায়? আমার তো কম পড়ে যাচ্ছে। কায়েসী কপাল কুঁচকে জিজ্ঞেস করে, আর কি কি রাইট চান? বাকি আছে কিছু? বিয়ের দিন থেকেই তো সব অধিকার নিয়ে বসে আছেন। এই কথা শুনে কায়রাব বাঁকা হাসলো। ধীরে ধীরে এক পায়ে গিয়ে কায়েসীর মুখের খুব কাছে ঝুঁকে এলো কায়রাব। কায়েসী ভাবগতিক বুঝে তৎক্ষণাৎ এক পা পেছনে সরে যায়। কায়রাব গলা নামিয়ে ধিমি আওয়াজে বলল, এই যে তুমি সরে গেলে, এটাই আমার অধিকারের বাইরে। তোমাকে যখন তখন স্বাচ্ছন্দ্যে চুমু খাওয়ার রাইট চাই, ওটা বাকি আছে। কায়েসী ভড়কালো খানিক, তবু বলল, সেদিন যে রান্নাঘরে বেহাল্লাপনা দেখালেন, ওইটা কি ছিল, ভুলে গেলেন নাকি? কায়রাব হতাশ হলো বউয়ের কথায়, তাকালো হতাশ চোখে। তার রোমান্টিকতাকে কিনা শেষমেশ বেয়াল্লাপনা বলল তার বউ। এই বউটাকে নিয়ে জন্মে রোমান্টিকতা শেখাতে পারবে না। এক মিনিট, এসব আজগুবি স্বপ্ন ভাবে কি করে কায়রাব? যেখানে তার বউ তার স্বামীকে শত্রুরূপে দেখে, সেখানে রোমান্টিকতা আশা করা বৃথা। কায়েসীকে বলল, ওটাকে বেলাল্লাপনা নয়, রোমান্টিকতা বলে। কবে বুঝবে তুমি? অবশ্য আমার বোঝা উচিত ছিল, সেদিন তুমি রোমান্টিক হবে যেদিন হাতি আকাশে উড়বে। আপনার থেকে রোমান্টিকতার লেকচার শুনতে চাইছি না আপাতত, এবার যান যেখানে যাচ্ছিলেন, আমার কি? এই বলে কায়েসী বিরক্ত হয়ে কায়রাবের বুকে ধাক্কা দিয়ে সরে যেতে চাইল, কারণ কায়রাব অনেকটা কাছে দাঁড়িয়েছিল। কিন্তু কায়েসী যাওয়ার সময় কায়রাব তার হাত ধরে এক টানে নিজের বুকে নিয়ে এনে ফেলল। টাল সামলে উঠতে না পেরে রমণী নিজের অজান্তে আশ্রয় নিল সেই পৌরুষ দীপ্ত সুঠাম বুকে। ভারসাম্য রাখতে তার শীর্ণ দুহাত কায়রাভের শক্তপোক্ত প্রশস্ত কাঁধ দখল করল, আর কায়রাভের হাত দুটো স্থান পেল রমণীর সুগঠিত মসৃণ লতানো কোমরে। মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি মিলল। নিঃশ্বাসের দূরত্বটা ঘুঁচল। কায়রাব কায়েসীর কপালে নেমে আসা অবাধ্য চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিতে দিতে নরম স্বরে বলল, কখনো তো মুখ ফুটে বলতে শেখো কায়েসী, আমি অন্তর্যামী নই যে সব বুঝে যাব। কায়েসী চোর ধরা পড়ে যাওয়ার ন্যায় চোখ ফিরিয়ে নিল। কায়রাব সত্যি ধরে ফেলেছে কায়েসীর মনোভাব। যে কায়েসী চাইছে না কায়রাব বাইরে যাক, সেসব ভাবনার ঠোঁট দুটো তীর তীর করে সামান্য কাঁপল রমণীর। কায়রাব দীর্ঘশ্বাস ফেলে বলল, সারাদিন বাসায় বসে কি করব? যাই, ভাবছিলাম ফিরোজের বাসায় যাই, একটু আড্ডা দিয়েই সময় কেটে যাবে। কায়েসী তা শুনে অবচেতনভাবে মুখ ফসকে বলে ফেলল, সময় কাটাতে বাইরে কেন যেতে হবে? আপনার বাড়িতে কেউ নেই নাকি? কায়রাব বলল, বাড়িতে বোন আছে, সে ঘুমে। ছেলে আছে, সেও ঘুমে। যদিও বউ জেগে আছে, তবে সে আমার সঙ্গে সময় কাটানো তো দূরের কথা,
কথা বলতে পর্যন্ত আগ্রহী নয়। আপনার বউ আপনাকে এটা বলেছে? না। তাহলে না বুঝে নিজের বউয়ের বদনাম করছেন কেন? কায়রাব হেসে ফেলল এবার। এই তেরা বউ নিয়ে সে কোথায় যাবে? সামান্য কথাটুকু মুখে বলতে এত আপত্তি? কায়রাব নিজে বলল, একটা কথা সরাসরি বলতে এত গাইগুই কিসের? আচ্ছা, এবার যাও, শাড়ি চেঞ্জ করে আসো, বাইরে তোমাকে নিয়েই যাব। কাশি মুখ ঘুরিয়ে নিল, দৃঢ় পায়ে হেঁটে যেতে যেতে বলল, এখন তো আমি বলেছি তাই আমাকে নিয়ে যেতে চাইছেন। আগে তো বলেননি, কিন্তু সরি, আমি এখন আপনার সাথে কোথাও যাব না। পেছন থেকে কায়রাভের কণ্ঠ ভেসে এলো, তাহলে তুমি চাইছো আমি তোমাকে শাড়ি পরিয়ে দেই? নট এ ব্যাড আইডিয়া, আই এম জাস্ট কামিং। কাশি আতকে উঠে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, না, যাচ্ছি যাচ্ছি, সবসময় জোর করে। কায়রাব মুচকি হেসে বিছানার পাশে বসে, আর কাশি ওয়ার্ড্রোব থেকে একটা শাড়ি তুলে প্রায় দৌড়ে ঢুকে গেল ওয়াশরুমে। ঠিক সেই সময় ছোট্ট কান ঘুমের ঘোরে নড়ে উঠল। শরীর হালকা মোচড় দিয়ে টান টান করছে। ঘুম ভেঙে গেলে চোখ দুটো পিটপিট করে খুলে সামনে বাবাকে দেখে বলল, বাবা। বাবা, ঘুম কেমন হলো? ভালো। কায়রাব আদর করে বলল, একদম ঠিক সময় উঠেছে আব্বা, এবার তোমাকে রেডি করিয়ে দেই আমি। এই বলে কানকে কোলে তুলে নিল সে। কায়রাব ছেলের জন্য নিজের সঙ্গে মিলিয়ে সাদা শার্ট আর কালো প্যান্ট বেছে নিল। কানকে সেই পোশাকগুলো পরিয়ে দিয়ে আয়নায় একবার দেখে মনে মনে ভাবল, এখন পুরো বাপ বেটা লাগছে। ওয়াশরুমের ভেতর থেকে ট্যাপে পানি পড়ার শব্দ ভেসে আসছে। কাশি ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে লাল পেরে সাদা শাড়িটা গায়ে জড়াতে জড়াতে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। বাড়ি ঘুরতে যাওয়ার কথা শুনে মনটা হালকা হয়ে গেছে। সেটা সে নিজেও জানে, অনেক দিন পর বাইরে যাচ্ছে। এমনিতে বাসায় সারাদিন একাই থাকতে হয়, একা একা থাকতে কার ভালো লাগে? এসব ভাবনার মাঝে শাড়ির কঁচি ঠিক করে ওয়াশরুমের দরজা ঠেলে বেরিয়ে আসে কায়েসি। ঘরের ভেতর কায়রাব কানকে কোলে বসিয়ে শার্টের বোতাম ঠিক করে পড়াচ্ছিল। ছোট্ট হাত দুটো বাবার আঙুল আঁকড়ে ধরেছে বারবার। কাশিকে শাড়ি পরতে দেখে কৌতূহলে জিজ্ঞেস করলো, বাবা, আমরা কি বাইরে যাব? হ্যাঁ, যাবই তো, তাই তো তোমাকে রেডি। কায়রাব পুরো কথা বলার আগে চোখ পড়ে কাশির ওপর, যাকে দেখে কিছু সময়ের জন্য চোখ দুটো থমকে গেল বোধহয়। লাল সাদা রঙের শাড়ি, চুলগুলো আলতো করে পিঠে ছড়ানো। কায়রাবের সবচেয়ে ভালো লাগে কাশির দুই ভাঁজে আঁচল নেয়ার ধরনটা। এইভাবে রুচিশীল মার্জিত ভঙ্গিতে শাড়ি পরে কাশি। শরীরের একটা অংশ বা ভাঁজে বোঝা যায় না, যেটাতে বড্ড এলিগেন্ট লাগে ওকে। সাধারণ কায়দা অথচ দৃষ্টিনন্দন। এছাড়া কোনো বাড়তি সাজসজ্জা নেই, তবু অপূর্ব লাস্যময় লাগছে। কায়রাব তাকিয়ে থাকলো অপলক। কয়েক সেকেন্ড অতিবাহিত হলো এভাবেই। চোখ সরাতে পারল না সে। এখনও সেই বিমোহিত রূপের মায়াজালে আটকা পড়ে রয়েছে কায়রাব। কি সুন্দর তার নারী, যার বর্ণনা কখনো করতে পারে না কায়রাব। শুধু এতটুকুই বলতে পারে, ভয়ঙ্কর রকমের সুন্দর তার বউ। কানই তাদের মাঝে নীরবতা ভাঙল। সে নিজের মাকে নতুন শাড়ি পরতে দেখে বরাবরের ন্যায় প্রশংসা করে বলল, মা, সুন্দর। কাশি আলতো হেসে ছেলের কাছে এগিয়ে গিয়ে কপালে চুমু খেয়ে বলল, তুমি আরো সুন্দর। কায়রাব গলা খাকারি দিয়ে ছেলেকে বলল, সব তুমি বলে দেবে নাকি? আমি বলবো না এবার? কান বুঝল না তার বাবার হেয়ালি কথা। সে নিজের শার্টের চকচকে বোতাম দেখতে ব্যস্ত। এদিকে কাশি তা শুনতে পেয়ে চোখ তুলে তাকালো কায়রাবের দিকে। আনমনে বলল, আপনি তো এমনিতেই বেশি বলেন। এই বলে আয়নার সামনে দাঁড়িয়ে একে একে লাল চুড়িগুলো হাতে পড়ে নিল। কায়রাবও উঠে দাঁড়ালো। কানকে বিছানায় বসিয়ে রেখে ধীরে ধীরে কাশির সামনে এসে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, বুকের কাছে হাত ভাঁজ করে। কায়রাবের মনে হলো এই তো তাদের মাঝে সব স্বাভাবিক, শুধু মুহূর্তগুলোর স্থায়িত্ব কম হয়। এই স্থায়িত্বটুকু সারা জীবন ধরে রাখতে পারলেই তারা সুখী মানুষের খাতায় নাম লেখাতে পারবে। ভাবনা অন্য কিছু হলেও কায়রাব গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার বহু কাঙ্ক্ষিত অপ্রার্থিব নারীকে। কায়রাবের গলার স্বর এবার অনেকটা নরম। তোমার এইভাবে হঠাৎ সুন্দর পরিবর্তন হয়ে ওঠাটা কিন্তু বিপজ্জনক। কিসের জন্য? আমার ধৈর্যের জন্য। কায়সি আর কিছু বলল না, শুধু একবার তাকিয়ে ধীরে চোখ নামিয়ে নিল।
অমন গভীর পুরুষালী দৃষ্টি তার ভেতরের সমস্ত সত্তাকে নাড়িয়ে দেয়, এতটাই যে সে অবচেতনে খানিকটা সরে যেতে চাইলেও পারে না, শুধু কোনোভাবে দৃষ্টিটুকু থেকে পালিয়ে বাঁচার ব্যর্থ চেষ্টা করে যায়। অথচ এই নীরবতার মাঝে কত কথা বলা হয়ে গেল দুজনের। কাশি দুহাত তুলে মাঝখান দিয়ে সিথি কেটে চুল বেঁধে নিল খোপার মতো করে। দৃশ্যটা চোখ এড়ালো না কায়রাভের। চুল খোলা রাখবে না? কাশি হালকা ভুরু কুঁচকে বলল, কেন? বেঁধে নিলে সমস্যা কি? এভাবে ভালো লাগছে না? চুল বাঁধার কারণে কাশির ঘাড় গলা উন্মুক্ত। কায়রাভের দৃষ্টি তখন আটকে আছে কাশির সফেদ মসৃণ ঘাড়ের সে লাল তিলে। ওটাই তার চরম দুর্বলতা। ঘনিষ্ঠ মুহূর্তে সে তিলটাকে আলাদাভাবে যত্ন করে ছুঁয়ে দেয়। এখন এই তর্পানো অনুভূতি সে বোঝাবে কিভাবে? নিজের অস্থিরতা সে লুকাবে কিভাবে? এই তিলকে ঘিরেই তার সমস্ত সংযম ভেঙে পড়ে। কাশি তা জানে না। উপলব্ধি হলো শ্বাস প্রশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠছে। এই মেয়েটা তার আত্মসংযমের ফাটল ধরিয়েই ছাড়বে দেখছি। কায়রাভ এবার একটু শক্ত গলায় বলে, ভালো লাগা না লাগার কথা না কাশি, এভাবে বাইরে যাওয়া যাবে না, চুল খোলাই রাখো। কাশি অবাক হয়ে তাকালো। মাঝে মাঝে লোকটার মতিগতি বুঝতে পারে না সে। হঠাৎ কি হলো বলল, আশ্চর্য, এমন করছেন কেন? চুল বাঁধা নিয়ে এত আপত্তি কিসের? কায়রাভ প্রায় অস্থির ভঙ্গিতে কাশিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঠিক ঘাড়ের ওই লাল তিল বরাবর তপ্ত শ্বাস ফেলে বেকুল হয়ে বলল, প্লিজ চুল খোলাই রাখো কাশি, এভাবে বাধা থাকলে আমার অস্থির লাগে। কাশি সামান্য তুতলিয়ে বলার চেষ্টা করলো, কান আছে। কায়রাভ মৃদু আওয়াজে বলল, কায়রা নিয়ে গেছে ওকে? যখন আমরা কথা বলছিলাম তুমি খেয়াল করনি? কান নেই এখানে। কাশি নড়তে পারে না আর। পাথরের ন্যায় স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে কায়রাভের বাহুবন্ধনের মাঝে। সারানোর প্রচেষ্টা চালায় না আগের মতো। এদিকে ইহজগতের হুঁশ হারিয়েছে এবার কায়রাভ। অসহায় পুরুষ কায়রাভ কাশির ভাষ্যমতে আবার এক বেলাল্লাপনা ন্যায় অঘটন ঘটালো। বেপরোয়া হয়ে একটা চুমু খেয়েই ফেলল সেই লাল তিলে এক লহমায়। কাশি চমকে উঠল। তার চোখ ছলছল আকার ধারণ করল পরক্ষণেই। তপ্ত অনুভূতির জোয়ারে কিছুটা জমেও গেল সে। ক্রমেই অস্থিরতা বাড়ছে কায়রাভের। সামলাতে কষ্ট হচ্ছে নিজেকে। কাশির কথা ভেবে কায়রাভ নিজেও সামলাতে অগ্রসর হচ্ছিল, কিন্তু এইবার তাতে বাধা দিল স্বয়ং প্রকৃতি। হঠাৎ জোরে শব্দ করে বজ্রপাত ঘটে ধরণীর বুকে। পরপরই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। ঘরে থাকা বিদ্যুতের আলো মুহূর্তে নিভে যায়। ঘরে এবার বড় জানালার ফাঁক দিয়ে আসা সামান্য আলো আবহের সঙ্গে মিশে রইল। বজ্রপাতের সেই মুহূর্ত পর কাশি ঘুরে গিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কায়রাভকে। কাশির এই জড়িয়ে ধরা মোটেও আতঙ্কের জন্য নয়। ও ভয় পায় না বাজ পড়ার শব্দ। তবে আজ অনুভূতির আবেশে সাড়া দিয়ে কায়রাভকে আপন করে নিয়েছে। মুহূর্তে অনুভূতির তর্পানো কমে কায়রাভের তনু মন শান্ত হলো এমন বিগলিত স্পর্শে। কায়রাভ নিজেও জানে কাশিকে, তাই আজ আনমনে হাসল কায়রাভ। ওভাবে জড়িয়ে রেখে জিজ্ঞেস করে, বজ্রপাতের আওয়াজে ভয় পাওয়ার মতো মেয়ে নাও তুমি কাশি? আর না এইসব অনুভূতি নতুন যে তুমি আমায় আবেশে জড়িয়ে ধরবে? এবার বলো জড়িয়ে ধরার কারণ। কাশি আচমকা ফুপিয়ে উঠল। এতক্ষণ সে নীরবে কাঁদছিল, এবার আর ধরে রাখতে পারল না। ভাঙা গলায় বলল, আমি জানি না, সত্যি জানি না, কিছুই জানি না আমি। কায়রাভ চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। চোখ খুলে শক্ত হাতে কাশির মাথা বুক থেকে তুলল। তার হাত কাশির গালে স্থির হয়ে রইল। স্পর্শে কোনো রূঢ়তা নেই, শুধু জমে আছে না জানা প্রশ্নের ভার। আমার অনেক প্রশ্ন আছে কাশি, আজ যে সবগুলোর উত্তর চাই। শত্রুর গুলি লাগার পর তুমি ছুটে এলে কেন? এটা কেমন ঘৃণা? শত্রুর জন্য প্রতিদিন রান্না করা, শত্রু জ্বর হলে রাত জেগে লুকিয়ে তার সেবা করে সকালে তা অস্বীকার করা, শত্রুর সন্তানকে ভালোবেসে বড় করা, এসব কেমন ঘৃণা? সত্যি বলতে আমি তোমার ঘৃণা বিয়ের পর কখনো অনুভবই করিনি। যা ছিল ওটাকে রাগ বলে, ঘৃণা নয়। ঘৃণা ঘৃণা বলে চিৎকার করেই ঘৃণার প্রমাণ দেয়া যায় না। কায়েশি ফারিয়াহা, ঘৃণার ডেফিনেশন আদৌ জানো তো তুমি? চলো আজ তোমার থেকে ঘৃণার ডেফিনেশন জানবো।
বলো কাশি বলো, জাস্ট স্পিক আপ ড্যামেট। শেষ কথাটায় কায়রাভের কণ্ঠে চড়ে উঠতেই কাশি কেঁপে উঠল, অস্ফুট স্বরে বলল, আমি আপনাকে কখনো বুঝতে পারিনি, আসলে নিজেকে কখনো বুঝতে পারিনি। এই কয়েক বছর সংসার করে আপনার কথা মতো ভালোবাসতে পেরেছি কিনা জানি না, কিন্তু এইটুকু উপলব্ধি হয়েছে যে আমার ভরসার জায়গা আপনি একমাত্র আছেন, যাকে আমি বিশ্বাস করি। আপনার সঙ্গে আমি সংসার করতে চাই, বাকিটা জীবন কাটাতে চাই সব ভুলে। আমার ছেলের জন্য আমার আপনাকে দরকার, আর আপনার জন্যে আপনাকেই দরকার আমার জন্য। খারাপ এবার যেন দম ছাড়ল, ততক্ষণে তার শ্বাস আটকে ছিল। কাশির মুখখানা হাতের আজলায় নিয়ে নিজের লাগাম ছাড়া ঠোঁটের স্পর্শে ভরিয়ে দিল। কাশি তখনও কাঁদছে, কেন কাঁদছে জানে না, শুধু জানে কান্নাটা দরকার ছিল অন্তত এই সময়ে। ভেজা চোখে বলল, আমি হয়তো খুব খারাপ মা ছিলাম। প্রথম মা হওয়ার পর স্বার্থপরের মতো বাচ্চাটাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আর আপনার স্ত্রী হিসেবে তো কখনো আমি ভালো ছিলাম না, কারণ আমি তো অন্য কাউকে ভালোবেসেছিলাম। কায়রাব ওর ঠোঁটে চুমু দিয়ে কথা থামিয়ে দিল, চুপ করো, আগে কি হয়েছে না হয়েছে এসব শুনতে চাই না। তুমি ভালো মা, ভালো স্ত্রী, সব ফালতু কথা মাথায় আনবে না। তোমার পৃথিবীতে আমি আর কান ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই, ব্যাস এতটুকুই মাথায় রাখবে শুধু। কাশি হু হু করে কাঁদলো। কথা বলতে গিয়ে কণ্ঠ ভেঙে এলো, তবুও বলার চেষ্টা করলো, আমি আপনাকে একটা কথা বলতে চাই। যদি কখনো আপনি আমাকে ভুল বোঝেন, আমি সহ্য করতে পারবো না, তখন আমি একেবারেই ভেঙে যাব। তাই আপনি আগেই জেনে রাখুন, শুনুন। কায়রাব শান্ত কিন্তু কঠোর স্বরে বলল, আমি কিছু শুনতে চাই না। কি বলেছি শুনতে পাওনি? তোমার জীবনে আমি আসছি, আমি থাকবো, অতীত নিয়ে আর একটা কথাও না, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই ছিল না। আমি সব জেনেই তোমাকে নিজের করেছি, তাহলে ভুল কেন বুঝবো? আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি অ্যালাউ করব না আমি। মূলত কায়রাব কাশির অতীতকে হিংসা করে, তাই শুনতে চায় না। ওর রাগ হয়, তবে নিজেকে সামলে নেয়, বুঝতে দেয় না কাউকে। কাশি কাঁপা গলায় শেষ প্রশ্নটা করলো, একটা কথা বলুন, কখনো কোনো সত্য জেনে আপনি আমাকে বিয়ে করার সিদ্ধান্তে আফসোস করবেন না তো? কায়রাব হালকা মাথা নাড়ালো, না, কখনোই না। তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে বিয়ে করাটা হয়তো আমার ভুল ছিল, কিন্তু তোমাকে বিয়ে করা আমার জীবনের সঠিক সিদ্ধান্ত। দেয়ার ইজ নো, অ্যাবসোলুটলি নো ডাউট। কাশি আর কোনো শব্দ উচ্চারণ করলো না, কোনো হম্বিও করলো না। তার সব সংকোচ, সব দ্বিধা ভেঙে গিয়েছে। নিজে থেকে প্রথমবার কায়রাবের বুকে মাথা ঠেকে পড়ে রইল। আজ কায়রাবের ভালোবাসা পাওয়ার অনুভূতিতে সেও সামিল হলো। সত্যি বলতে এমন অনুভূতি আগেও এসেছে, কিন্তু নিজের অযথা জেদ, হটকারিতায় নিজে থেকে কাছে আসা কখনো হয়নি। আজ যখন অনুভূতি ব্যক্ত হয়ে গিয়েছে, তখন আর কোনো দূরত্ব রাখবে না সে, অন্তত তার তরফ থেকে। ঘুমের আড়মোড়া ভেঙে ধীরে ধীরে চোখ মেলে কায়রাব। জানালা খোলা থাকায় সকালে সূর্যের আলোতে ঘর আলোকিত হয়ে চোখে লাগছে। কাল রাতে ঝুম বৃষ্টির পর আর জানালা লাগানো হয়নি, কারণ কায়রাব তখন কায়েসের নেশায় বুঁদ হয়েছিল। পৃথিবীর সমস্ত সজ্ঞানতা ছাপিয়ে তখন সে ডুবেছিল অন্য এক অনুভবে। পার্থিব সব বোধ তখন তার কাছে ঝাপসা হয়ে গিয়েছিল। আচমকাই খেয়াল হলো বুকের ওপর অনাহুত এক ভার, না অচেনা নয়, বরং ভীষণ চেনা, ভীষণ আপন। নরম উষ্ণতার সেই উপস্থিতি বুঝতেই ঠোঁটের কোণে অবচেতনে এক চিলতে হাসি ফুটে ওঠে তার। চোখ খুলে সামনে তাকাতেই দেখে কায়সী তার বুকের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। অবাক করার বিষয়, মহারানী কত শান্তভাবে ঘুমাচ্ছে আজ। যে নারী দিনের বেশিরভাগ সময়ই রাজরোষে টকবক করে, সে এখন নিরুপদ্রব্য। কায়রাব অতি সন্তর্পণে কাশির হাতটা নিজের হাতে তুলে নেয়। সেই নরম কোমল আঙুলগুলো নিজের কপালে, গালে, এমনকি নিজের পুরো মুখে ছুঁয়ে দেয়। চোখ বুজে এক স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়ে। মুহূর্তটা সে নিজের ভেতর ধরে রাখে, কারণ এমন সকাল বারবার আসেনি। হঠাৎ কিছু মনে পড়তে কাশিকে আলতো জড়িয়ে রেখে পাশ ফিরে বেডসাইড ড্রয়ার খুলে ফেলে। ভেতর থেকে বের করে আনে সোনার দুটো বালা। অনেকদিন আগেই কেনা হয়েছিল, কিন্তু সময় করে তা আর দেয়া হয়ে ওঠেনি। তাই আজ কাশিকে না জানিয়েই ঘুমের মধ্যেই বালা দুটো তার হাতে পরিয়ে দিল কায়রাব। অবিকল তখনই কাশির ঘুমটা ভাঙতে হয়। একটু নড়েচড়ে সে জেগে ওঠে। পরিস্থিতি বুঝে নিয়ে কায়রাব চট করে চোখ বুজে ফেলে, ঘুমের ভান করতে থাকে।
কাশি কায়রাভের বুক থেকে মাথা তুলে এদিক ওদিক তাকায় পিটপিট করে। এরপরই চোখ যায় কায়রাভের পানে। নিশ্চিন্ত হয় এই ভেবে লোকটা দিব্যি ঘুমাচ্ছে। গা থেকে কমফোর্টার সরিয়ে উঠে বসে কায়সি। বিছানা ছেড়ে নামতে গিয়েও হঠাৎ থেমে যায়। অজানা এক টানে ধীরে পাশ ফিরে আবার কায়রাবের দিকে তাকায়। তারপর নিজেকে অবাক করে দিয়ে কায়রাবের বুকে হাত রেখে মাথা নামিয়ে আবার চোখ বন্ধ করে শোয়ে। আশ্চর্যজনকভাবে আজ উঠতে আলসামি লাগছে কায়েসির। যে মেয়ে ঘুম ভাঙলে বিছানায় এক মুহূর্ত কাটায় না, আজ তার ইচ্ছে হলো আবার ঘুমাতে। হয়তো এটাই স্বামীর ভালোবাসার উষ্ণতা, যা অদৃশ্য অথচ প্রবলভাবে অনুভূত। এই ভাবনাতে হঠাৎ মনে পড়ে যায় কানের কথা। ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে সে। 9টা বেজে গেছে। এখনও তো ওকে খাওয়ানো হয়নি। তৎক্ষণাৎ ধপ করে উঠে বসে কায়েসি। আর ঠিক তখনই বিধিবাম বিরক্ত হয়ে যায় কায়রাব। বউটা সবে নিচে থেকে একটু বুকে এসেছিল, আবার হঠাৎ কি হলো? অভিনয় ভুলে সে বলেই ফেলে, উঠলে কেন? ভালো লাগছিল তো। গলা পেয়ে চমকে পেছন ফিরে তাকায় কায়েসি। তার মানে এতক্ষণ সে জেগেই ছিল। খানিকটা রাগ মিশিয়ে বলল, আপনি না ঘুমিয়েছিলেন? কায়রাবও উঠে বসে, চোখে দুষ্টু হাসি। না না, তোমার অনেক আগেই উঠেছি। তাহলে এভাবে ঘুমের অভিনয় করার মানে কি? কায়রাব দুহাত মাথার উপর তুলে শরীর টান টান করে হেসে বলে, না হলে এত সুন্দর ফিলিংসটা পেতাম কি করে? ওই রকম ইঙ্গিতপূর্ণ কথায় কায়েসির কান পর্যন্ত গরম হয়ে যায়। সে বুঝে যায় তার সব কাণ্ডই ধরা পড়ে গেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। ইস, কি বোকামিটাই না করলো। এখন সারাদিন জ্বালিয়ে না মারলেই হলো। এসব ভেবে লজ্জা সহ রেগে উঠে পাশ থেকে বালিশ নিয়ে ছুঁড়ে দিয়ে বলে, অসভ্য নির্লজ্জ লোক, সবসময় সুযোগ খোঁজেন। কায়রাব বালিশটা ক্যাচ করে ভুরু নাচিয়ে নাচিয়ে জবাব দেয়, তুমি সুযোগ করে দিলে আমি খুঁজবো না কেন? অত সাধু নই আমি। আর এক মুহূর্ত সেখানে না থেকে আলনা থেকে শাড়ি টেনে নিয়ে তস্ত্র পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ে কায়েসি। এদিকে কায়রাব আবার কায়েসির সামনে উচ্চস্বরে সেই গা জ্বালানো হাসিটা দিচ্ছে। কায়েসি তা শুনতে পেয়ে ভাবল, এই লোকের সামনে আর এক মুহূর্ত নয়। কায়েসি এটা ভালো করে বুঝে গেছে, ওদের মধ্যে যতই সব ঠিকঠাক হোক না কেন, একে অপরের সাথে ঝগড়ার বিষয়টা কোনোদিনই মিটমাট হবে না। এটা নিঃসন্দেহে পার্মানেন্ট। আজ সকালে কায়রা সতেজ মুড নিয়ে রান্নাঘরে ঢুকেছে। ভেবেছে আজ সে নিজেই ব্রেকফাস্ট বানাবে। অগত্যা সে তার প্রিয় লুচি আর আলুর দম বানিয়ে ফেলল। কানকে টিভির সামনে বসিয়ে রেখে ঝটপট এক হাতে সব সাজিয়ে ফেলল। রান্না শেষে খেয়ে দিয়ে নিজেও কানের পাশে বসে ওগি কার্টুন দেখতে লাগলো। এই কার্টুন কায়রারও প্রিয়। ফোনটার চার্জে থাকার কারণে কায়রা ভাতিজার সাথে কার্টুন দেখতে খুব মনোযোগী। টিভিতে ওগিকে ককরোচরা মারছিল, তাই কান মুখ কুঁচকে বলল, পুপি দেখছো? ককরোচরা বালবাল অলিকে মালে, কত পচা। কান কায়রাকে ফুপি সম্বোধন করলো। পুপি শোনা যায়, কারণ কান র ফ খ এসব স্পষ্ট উচ্চারণ করতে পারে না। কিন্তু বাড়ির সদস্যরা সেসব বুঝে নেয়। কায়রা প্রত্যুত্তরে মাথা ঝাঁকিয়ে হেসে বলল, সহমত বাচ্চা, ককরোচ 3টে সারা জীবন ওগিকে জ্বালিয়ে মারল। সেই ছোট থেকে দেখে আসছি। ঠিক তখনই কায়েসি আসে ড্রয়িং রুমে। কানকে কোলে নিয়ে কায়রার দিকে তাকিয়ে বলে, ইস, তুমিও তো না খেয়ে আসো তাই না? এত দেরি হলো আজ উঠতে? কায়রা হেসে উত্তরে বলে, সিল ভাবি, আজ আমি নিজেই সবার জন্য রান্না করেছি। আমার প্রিয় লুচি আর আলুর দম করেছি। আমি পেট ভরে খেলাম মাত্র। আর কানকে দুধ গরম করে খাইয়ে দিয়েছি সকালেই। কাশি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আর এদিকে আমি ভাবছি ছেলেটা না খেয়ে আসছে। কায়রা হেসে বলে, ভাইজান, আর তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও, লুচিগুলো এখনো গরম আছে, বেশি দেরি করলে ঠান্ডা হয়ে যাবে। কাশি কানকে সোফায় বসে মাথা নাড়িয়ে বলল, যাচ্ছে। এইবার কাশি চলে যায়। কায়রাব তৈরি হয়ে একেবারে নিচে নামে। খাওয়া দাওয়া শেষে কানের কাছে এসে তার গালে কয়েকটা চুমু দেয়। তারপর কায়রার দিকে তাকিয়ে বলে, ভার্সিটি যাবি না আজ? কায়রা মাথা নেড়ে উত্তর দেয়, না, আজ কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই, গিয়ে কি করব? তাই ভাবলাম বাসায় থেকে। আচ্ছা, ট্যুর কবে তোর? কায়রা বলে, আজ রাতের গাড়ি ভাইজান। তারপর কাল সারাদিন ঘুরে হবে, আর কাল রাতের বাস ধরে সোজা টাঙ্গাইলে ফিরব। কায়রা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, সাবধানে যাবি, নিজের খেয়াল রাখবি। আমার বোধহয় রাতে ফিরতে লেট হবে। মন্ত্রণালয়ের বৈঠক আছে আজ, তাই গাজীপুরে যাব। কাবিরকে বলে দেব, ও তোকে এগিয়ে দিয়ে আসবে। আল্লাহ হাফেজ। কায়রা হাসি মুখে উত্তর দেয়, ওকে ওকে, আল্লাহ হাফেজ। বিকেলের হালকা বাতাসে জানালার ধারের গাছের পাতাগুলো ধীরে ধীরে দুলছে। রোদের মোলায়েম ছায়া কমে আসছে।
জানালার পাশে নরম বিছানায় চোখ বুজে শুয়ে আছে প্রিশান। বুকের ওপর উল্টো করে রাখা একটি বই, সমরেশ মজুমদারের কালবেলা বইটি। চোখে এখনও রিডিং গ্লাস রয়েছে, যা খোলার আগে ক্লান্ত শরীরটা ঘুমে বিভোর হয়েছে। 1 ঘন্টা আগে স্কুল থেকে ছেলেমেয়েদের নামিয়ে বাড়ি ফিরেছে সে। তারপর নিজের ঘরে এসে বই হাতে নিয়েছিল। পড়তে পড়তে কখন যে চোখ দুটো লেগে এসেছে সে নিজেও টের পায়নি। ঘুমটা গভীর নয়, তবে এভাবে প্রায় 1 ঘন্টা কেটে গেছে। দরজা খোলার ক্ষীণ শব্দে ঘুমটা হালকা হয়ে ভেঙে যায়। প্রিহা ঘরে ঢুকেছিল নিঃশব্দে, ডাকেনি বাবাকে। তবু প্রিশানের চোখের পাতার নড়াচড়া দেখে বুঝে যায় ঘুম ভেঙেছে তার। সে একটু অপরাধী গলায় বলে, সরি পাপা, ঘুম ভাঙিয়ে দিলাম তোমার। প্রিশান আড়মোড়া ভেঙে উঠে বসে, রিডিং গ্লাসটা খুলে পাশে রাখে, বইটা সরিয়ে দিয়ে হালকা হাসে বলল, না প্রিন্সেস, ভালোই হয়েছে জাগিয়ে দিয়েছে, এখন ঘুমালে রাতে নিশ্চিত ঘুম আসতো না। প্রিহা এসে বিছানায় উঠে বাবার পাশে গিয়ে গুটিসুটি মেরে বসে, কিছুক্ষণ চুপচাপ থাকে। প্রিশান তাকিয়ে থাকে মেয়ের মুখের দিকে, স্বভাবসিদ্ধভাবে জিজ্ঞেস করে, প্রিভান কোথায়? স্কুল থেকে এসে খেলতে চলে গেছে নাকি? একটুকু বলে থেমে যায়। প্রিশান ভুরু কুঁচকে তাকে, মুড অফ। প্রিহা মাথা নাড়ে, কিন্তু চোখ দুটো অন্য কথা বলে, কিছুটা দ্বিধা, কিছুটা সংকোচ। প্রিশান মেয়ের হাতটা নিজের হাতের মুঠো নেয়, ভরসা দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার প্রিন্সেসের? আমার কাছে সামান্য কথা বলতে যদি সংকোচ করো, তাহলে ভাববো এখনো তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারিনি। প্রিহা তৎক্ষণাৎ বলে, না না পাপা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু কথাটা এমন যে তোমাকে বললে তুমি রাগ করবে। প্রিশান শান্ত গলায় বলে, বলেই দেখো পাপা কি কখনো অকারণে বকেছি, টেল মি। ভরসা পেয়ে আর দেরি না করে প্রিহা লম্বা করে একটা শ্বাস নেয়, তারপর চোখ বন্ধ করে নিজেকে সাহস যোগায়। এরপর এক নিঃশ্বাসে বলে ফেলে, পাপা, আই থিঙ্ক ইউ শুড গেট ম্যারিড। প্রিশানের হাতের বাঁধন মুহূর্তে আলগা হয়ে যায়। সে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে মেয়ের দিকে, একেবারে নির্বাক ভঙ্গিতে। এমন দৃষ্টিতে প্রিহার বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার বাবাকে সে চেনে, সহজে রাগে না, আর রাগলেও চেঁচামেচি করে না, শুধু অস্বাভাবিক রকম শান্ত হয়ে যায়। তাই তাড়াহুড়ো করে সে বলে, পাপা পাপা শোনো প্লিজ, আমাকে ভুল বোঝো না, আমি অনেক দিন ধরে এই কথাটা ভাবছি, তাই আজ বলে ফেলেছি, এভাবে আর কতদিন। প্রিশান ধীর ঠান্ডা গলায় বলে, এত বড় হয়ে গেছো যে বাবাকে বিয়ের কথায় কনভিন্স করতে চাইছো? প্রিহা বাবার হাত ধরে বলে, তুমি তো আমাকে সেই ভুলই বুঝলে। আর এই যে বললে এত বড় হয়ে গেছি, এসব বলছি, আমি তো কোনো খারাপ কথা বলিনি পাপা, আমি শুধু চাই তুমি ভালো থাকো। একটু বিরক্ত হয়ে হাত ছাড়াতে ছাড়তে বলে, দিস ইজ টু মাচ। প্রিশানের হাত শক্ত করে ধরে রাখার চেষ্টা করে প্রিহা। প্রিশান ছাড়তে চাইছে, কিন্তু প্রিহার জেদ সহজে ছাড়তে দিচ্ছে না। সে তার পাপাকে মানানোর মিশনে নেমেছে। ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে থাকা প্রীতিশা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। প্রিহা ভুল কি বলেছে ভাইয়া? তুমি শুধু শুধু রিয়েক্ট করছো। প্রিশান সামান্য ক্ষিপ্ত মুখে বলল, এই তোরা কি দল পাকিয়েছিস? কিছু মাস চুপ ছিলি, এখন আবার শুরু করেছিস? প্রিহা হতাশ গলায় বলে, তুমি বোঝো না কেন পাপা? এমন কেন করছো? আমরা দেখছি তুমি ভালো নেই, কিন্তু জেদ কমবেই না তোমার। প্রিশান তস্ত্র চোখে তাকে বলল, আমি কি বলেছি যে আমি ভালো নেই? তাহলে বাড়াবাড়ি কথা কেন হচ্ছে? আমাকে বলে লাভ নেই, নানাকে কিভাবে না করবে তুমি? আমরা সবাই চাই তুমি বিয়ে করো। নানা ফোন করেছিলেন, সামনের সপ্তাহে আসছেন। প্রিহার কথায় প্রিশান বিস্মিত স্বরে চোখ বড় করে তাকিয়ে রইল। বলে, কি তোর নানা আসছে? প্রীতিশা বীজের হাসি দিয়ে বলে, ইয়েস। এবার তুমি কি করবে ভাইয়া? প্রিশান গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে, এটাই বাকি ছিল, এদের না হয় থামিয়ে রাখলো, কিন্তু নিজের শ্বশুরকে কি বলবে? ভাগ্য করে পেয়েছিল একখানা শ্বশুর। প্রিশানের আশার শব্দ পেয়ে শান্ত স্বরে বলে, প্রিভানের এই টপিক এখানেই ক্লোজ। প্রিভান আসছে। সবাই সেই মুহূর্তে চুপচাপ থাকলো। ঘরটায় তখন অদ্ভুত স্থিরতা নেমে আসে। হঠাৎ প্রিভান ঘরে ঢুকে পড়ল হাতে ক্রিকেট ব্যাট নিয়ে। ক্রিকেট খেলে ঘেমে নেমে একাকার ছেলেটা, পোশাকে খেলাধুলার কারণে ধুলো লেগে। প্রিশান থেকে একটা তোয়ালে ছুঁড়ে দিয়ে প্রিভান সেটা ক্যাচ করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ঘরে ফিরে আগ্রহের সঙ্গে বলে, কি ব্যাপার সবাই এত চুপচাপ? প্রীতিশা চঞ্চল হাসি নিয়ে বলে, তোর অপেক্ষায় করছিল সবাই, দ্বারা আমি মিল্কশেক বানিয়েছি, নিয়ে আসি। প্রিভান বলে, মনে করো এক্সট্রা কোকো দিও মনে করে। এরপর প্রিভান বাবার দিকে তাকে বলে, পাপা আজ রাতে না তোমার ট্যুর? গোছগাছ সব কমপ্লিট করেছ? প্রিশান মাথা নাড়িয়ে বলে, না প্রিন্স, এসো দুজনে হেল্প করো। মাথা থেকে বেরিয়ে গিয়েছিল গোছগাছের ব্যাপারটা। প্রিভান
প্রিহাকে টিজ করে বলে, আপু বাসায় থেকে সারাদিন কি করো, কোনো কাজের হওনি? প্রিহা মুখ বাঁকিয়ে ভেংসি দিয়ে বলে, মার খাস না আমার হাতে, চল কাজে লেগে পড়, এসেছে বড় জ্ঞান দিতে। প্রিশান তখন সতর্ক করে বলল, ঝগড়া করে না বাচ্চারা, বি কেয়ারফুল। এরপর সে ছোট্ট একটি ব্যাগে কিছু শার্ট আর প্যান্ট ভরে নেয়, সঙ্গে কয়েকটা প্রয়োজনীয় জিনিস। প্রিভান একটা পারফিউম ব্যাগে রাখে এবং বলে, এটাও নিয়ে যাও, এর স্মেল দারুণ। প্রিহা আগ্রহের চোখ বড় করে বলে, কয়টায় গাড়ি পাপা, আর কবে ফিরবে? প্রিশান দৃঢ় স্বরে বলল, রাত 8টায় গাড়ি, ফিরতে ফিরতে পরশু ভোর হবে। প্রিহা উচ্ছ্বসিত হয়ে বলল, পাপা শুনেছি জাফলং কেনাকাটার জন্য অনেক ভালো, তুমি আমার জন্য ফুল লাগানো হ্যাট এনো আর হাতে বোনা ব্যাগও। প্রিভানও তাল মিলিয়ে বলল, আর আমার জন্য ইন্ডিয়ান চকলেটস আর স্ন্যাক্স। প্রিশান মাথা নাড়ায়। ঘরটায় তখন নীরবতার মধ্যে এক অদ্ভুত তৎপরতা আর পরিবারের উষ্ণতায় ভরে গেছে। ছোটদের কৌতূহল আর ভাবনা এবং আগামীর অপ্রকাশিত ঘটনার প্রতীক্ষায়। কিন্তু প্রিশানের চিন্তাভাবনা আজ অন্য জায়গায়। সে তো ভাবছে তার ডেঞ্জারাস শ্বশুরের কথা, তার আসার কথা শুনেই প্রিশানের পিলে চমকে গেছে। আসলে না জানি কি হয়। এসব ভেবে এখনই ঘামতে শুরু করেছে প্রিশান। বরাবরই প্রিশান তার শ্বশুর নিজামুদ্দিনের কাছে ছেলে সম। জামাই শ্বশুর সম্পর্ক এদের দেখলে কেউ বলবে না। জীবনে প্রিশানের নিজের বাবা মা কখনো বিয়ের জন্য প্যারা দেয়নি, কিন্তু তার শ্বশুর নিজের মেয়ের সংসারের অন্য কাউকে ঢোকাতে চায়। এর চেয়ে আশ্চর্যের বিষয় পৃথিবীতে আর দুটি নেই। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ইতিমধ্যে সুখবর, একটা নতুন গল্প এসে গেছে, অনেক ভালো গল্প। আমি আশা করব নতুন গল্পটা আপনারা সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।